আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় পুনর্বীমা চুক্তি করার সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশে ৪৫টি নন লাইফ বিমা কোম্পানি বিমা শিল্পে গ্রাহকদের সম্পদের ঝুঁকি গ্রহণ করে আসছে। অনেক সময় কোম্পানির মোট সম্পদের মূল্যের চাইতে অনেক বেশি মূল্যের বিমা ঝুঁকি গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে বিমা কোম্পানিগুলো সব ঝুঁকি নিজের কাছে না রেখে পুনঃ বিমাকারীর নিকট হস্তান্তর করে থাকে। বাংলাদেশে সাধারণ বিমা কর্পোরেশন ছাড়া বেসরকারি খাতে অন্য কোনো বিমা কোম্পানি পুনর্বীমা কোম্পানি নেই। বাধ্যতামূলকভাবে ৫০% পুনর্বীমা সাধারণ বিমা কর্পোরেশনের সাথে করার সিদ্ধান্তে তাদের মধ্যে একচেটিয়া মনোভাব সৃষ্টি হয়েছে, যার ফলে বিমা কোম্পানিগুলো পুনর্বীমা চুক্তির ক্ষেত্রে অসুবিধা ভোগ করছে। পুনর্বীমা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব হাসান তারেক, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, এবং জনাব কাজী মোকাররম দস্তগীর, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরা দুজনেই বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী পরিষদের সদস্য, এবং উপস্থাপনা এবং গ্রন্থনা রয়েছি আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা মূল পর্বে আলোচনায় চলে যাই। আমি শুরুতেই জনাব হাসান তারেক সাহেবের কাছে জানতে চাইব, সম্পদের ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে কোম্পানিগুলো কোন কোন পরিস্থিতিতে পুনর্বীমা করে থাকে? ধন্যবাদ আপনার একটি সুন্দর সময়োপযোগী প্রশ্নের জন্য, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তা আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই একটা সময়োপযোগী প্রশ্ন, যে আসলে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে রিইন্স্যুরেন্স করি, কেন করি, কোন প্রেক্ষিতে করি। কারণ আমাদের যে ইন্স্যুরেন্সের যে ক্যাপাসিটি, বা একটা ইন্স্যুরেন্স কোম্পানির এক একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, তো এই ক্যাপাসিটির বাইরে যদি আমরা বৃহৎ কোনো ঝুঁকি গ্রহণ করি, তাহলে এই বৃহৎ ঝুঁকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিমা কোম্পানি এককভাবে ঝুঁকিটা গ্রহণ করতে পারে না, যার ফলে আমরা নির্দিষ্ট একটি অংশ পুনর্বীমাতে সম্পৃক্ত করতে হয়। তো এই কেন আমরা আসলে পুনর্বীমাতে সম্পৃক্ত করতে হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে, সেটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ঝুঁকি বৈচিত্র্য করার জন্য একটা অন্যতম কারণ। যে একই ধরনের ঝুঁকি যদি একটি নির্দিষ্ট অঞ্চলে বা ধরেন কোনো খাতে যদি বেশি হয়, সেক্ষেত্রে ঝুঁকিটাকে স্প্লিট করে বৈচিত্র্য আনার জন্যই একটা রিইন্স্যুরেন্স আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার মূলধন যদি সীমাবদ্ধ হয়, অনেক কোম্পানির মূলধন কিন্তু যথেষ্ট না, সেটার জন্য আপনার সেই ক্যাপাসিটি, আমি আগে যেটা বলেছি ক্যাপাসিটিটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এটা রিইন্স্যুরেন্সের যদি পুনর্বীমা না করি, তাহলে আমার একটা কোম্পানির ঘরে এককভাবে কিন্তু জিনিসটা ঝুঁকিটা থেকে যায়, যার ফলে এটা স্পিড করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আরেকটা হচ্ছে যে আমাদের ধরেন আমরা যে ইন্স্যুরেন্সগুলো মেরিন, ফায়ার, মোটর, মিসেলেনিয়াস বিভিন্ন ক্যাটাগরি ইন্স্যুরেন্স করি, তা আমরা ফায়ার ইন্স্যুরেন্সে যে আমাদের একটা টিটি লিমিট আছে, মেরিন একটা টিটি লিমিট আছে, সেটার বাইরে রিটেনশনের বাইরে যদি আমরা যেটা ক্যাপাসিটি, টিটিটা তো সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সাধারণ বীমা কর্পোরেশন, এখন এটার বাইরে যদি আমরা সারপ্লাস, টিটিটা হচ্ছে সারপ্লাসের আন্ডারে, আর যেটা আপনার বাহিরে সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। যেমন আমি একটা গ্রাহকের ইন্স্যুরেন্স করলাম, সেটাকে আবার রিইন্স্যুরেন্স করলাম সাধারণ বীমাতে, আর বাকিটা আবার সাধারণ বীমা সহ আমরা আবার বাইরে ফ্যাকাল্টেটিভ করি, যেটা বড় হয় ঝুঁকি। সাধারণ বীমা কিন্তু অলওয়েজ যদি আমার রিটেনশনের মধ্যেও যদি বাইরেও যদি রিইন্স্যুরেন্স করে, সেটা কিন্তু তারা আবার বাইরে করছে রিইন্স্যুরেন্সের সাথে। তো এইভাবে কিন্তু একটা চেনের মাধ্যমে আপনার ঝুঁকিটা স্প্লিট হয়ে আপনার সম্পদের চাহিদার পরিপ্রেক্ষিতে, আপনার ঝুঁকির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা রিইন্স্যুরেন্সটা করতে হবে। আচ্ছা, মোট কথা হলো আমরা রিস্কটাকে
ট্রান্সফার করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য জি জি জনাব কাজী মোকাররম দস্তগীর স্যারের কাছে জানতে চাইব এরই ধারাবাহিকতা বাংলাদেশে সাধারণ বীমা কর্পোরেশন ছাড়া অন্য কোনো বেসরকারি রিইন্স্যুরেন্স কোম্পানি গড়ে ওঠেনি। এটা কারণ কি বলে আপনি মনে করেন? আমাদের যে পরিমাণ ইকোনমি, এই ইকোনমিতে আমাদের সাধারণ বীমা কর্পোরেশন এখন ইন্স্যুরেন্স করে যাচ্ছে। বাইরে আর একটা প্রাইভেট কোম্পানি এসে, আমাদেরই দেশের বেসরকারি কোম্পানি এসে রিইন্স্যুরেন্স করবে, এইটা তারা একটু ভয় পাচ্ছে, কারণ অপর্যাপ্ত আমাদের প্রিমিয়ামের পরিমাণ। তারপর রয়েছে অনেকগুলো কারণ। তারপর রয়েছে কি, আমাদের এই ধরনের ইনস্টিটিউট গড়ে ওঠে না যে আমাদের এখানে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে একটা রিইন্স্যুরেন্স করার মতো দক্ষ লোক তৈরি করবো, সেটা আমরা পারিনি। তারপর রয়েছে যে আমরা সাধারণত যারা ইন্স্যুরেন্সে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করি, আমরা চাই লাভটা কত তাড়াতাড়ি তুলে আসবো। সেই ক্ষেত্রে যারা ইনভেস্ট করবে তারা চিন্তা করবে আমি রিইন্স্যুরেন্স করলে, কোম্পানি করলে আমার লাভটা উঠে আসবে কি না। এছাড়া বেসরকারিভাবে রিইন্স্যুরেন্স করার মতো সেই ধরনের আইনি কাঠামো আমাদের দেশে এখনো হয়। আমি হাসান তারেক সাহেবের সাথে এরই ধারাবাহিকতায়, ঠিক আছে, রিইন্স্যুরেন্স কোম্পানি গড়ে ওঠে নাই, কিন্তু বড় বড় কোম্পানিগুলো দিয়ে তো আমরা রিইন্স্যুরেন্স পুল করতে পারি। তাহলে তো সাধারণ বীমা কর্পোরেশনের একচেটিয়া মনোপলি বিজনেসের যে মনোভাব, এটা তো অন্তত হ্রাস পায়। সে ব্যাপারে পুলও হচ্ছে না, এটার কারণ কি? এখানে কিন্তু পর্যাপ্ত মূলধনের একটা ব্যাপার আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোম্পানিগুলোকে আপনি রিইন্স্যুরেন্স পুলে আনবেন, সেই রিইন্স্যুরেন্স পুলে আনার সময় আমাদের কিন্তু মনোভাবটা চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমাদের কিন্তু বাজারে প্রতিযোগিতার একটা আমাদের মনোভাব থেকে যায়, মেন্টালিটি আছে। এখন কাকে ছেড়ে কে আবার ক্লায়েন্ট নেবে, এটাও একটা ব্যাপার আছে। তো এই মনোভাবটা কিন্তু আমাদের একটু পরিবর্তন করতে হবে। প্লাস আপনার মনে করেন লাইসেন্সিং যে আপনার শর্তাবলী, এটা কিন্তু সহজ করা উচিত। যদি আপনার রিইন্স্যুরেন্স প্রাইভেট পুল করেন, তাইলে কিন্তু আপনাকে লাইসেন্সিং যে রিকোয়ারমেন্ট, সেটাকে আপনার সহজসাধ্য করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বিদেশি বিনিয়োগে কিন্তু সম্পৃক্ত করতে পারি। যেমন আমরা কিন্তু আলটিমেটলি যদি রিইন্স্যুরেন্স পুলও করেন, আপনি যদি বেসরকারি পুলও করেন, আলটিমেটলি কিন্তু আমার বহির্বিশ্বের সাথে আমাকে আপনার করতে হবে, রিইন্স্যুরেন্স করতে হবে, অ্যারেঞ্জমেন্ট। সেক্ষেত্রে যদি বিদেশি অংশীদারিত্ব আমরা বিনিয়োগে আনতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু বিনিয়োগটাও আমাদের সরকারের লাভবান হবে। এবং এই বিনিয়োগের মাধ্যমে আমরা একটা বৃহৎ আকারে আমরা পুল গঠন করে আমরা কিন্তু সাধারণ বীমা যে একচেটিয়া যে মনোপলি আপনার বিজনেসটা, এটাকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ মনোভাব তৈরি হবে। জি, আমি মোকাররম দস্তগীর স্যারের কাছে আবারও আসবো। আমরা সাধারণ বীমা কর্পোরেশনের সাথে আমরা রিইন্স্যুরেন্স ট্রিটি করি, প্রায়শই শোনা যায় সাধারণ বীমা কর্পোরেশন রিইন্স্যুরেন্সের ট্রিটি করার ক্ষেত্রে আমাদের সাথে যেরকম কোঅপারেটিভ মেন্টালিটি থাকা উচিত ছিল, সেটা না করে ওনারা একচেটিয়া কিছু শর্ত চাপিয়ে দেয়। তো এইটা আমরা আসলে কোম্পানিগুলো কী কী অসুবিধা ফিল করছে এর কারণে শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব মোকাররম দস্তগীর স্যারের কাছে যে আমরা রিইন্স্যুরেন্স ট্রিটি করতে গিয়ে কোম্পানিগুলো ভীষণভাবে অনেক কোম্পানি অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছেন কোম্পানিগুলো, এ ব্যাপারে একটু ব্যাখ্যা দরকার। প্রথম কথা, তাদের সাথে যে ট্রিটি শর্তগুলো অনেক সময় দেখা যায় তারা যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র রিইন্স্যুরেন্স কোম্পানি, তারা আমাদের উপর অনেক কিছু জোর করে চাপিয়ে দেয়। যেমন আপনাকে বলবো শর্তগুলো কেমন দেয়। কিছুদিন আগেও 12 থেকে 13টা শর্ত ছিল ফায়ার ইন্স্যুরেন্সের কোনো দাবি উত্থাপিত হলে এই জিনিসগুলো আমাদের পূরণ করতে হবে। এখন সেটাকে 20টা চাপিয়ে দিয়েছে, অথচ আমাদের সরকার অথবা
ইডরা তারা চাচ্ছে যাতে যে সকল ব্যক্তির বা প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স করে তাদের দাবি উত্থাপিত হলে সহজে যাতে পেয়ে যেতে পারে। কিন্তু হয়রা সাধারণ বীমার এই ধরনের চাপিয়ে দেওয়া অনেকগুলো শর্তের কারণে আমরা ঠিকভাবে তাদের থেকে ক্লেম পাই না। এবং দেখা যাচ্ছে আমার মতে এর মধ্যে অনেকগুলো শর্ত অ্যাকচুয়ালি এখানে দরকার হয় না, অপ্রাসঙ্গিক। এবং দেখা যায় আমরা যেটুকু জেনেছি তারা বাইরের থেকে যে ইন্স্যুরেন্সগুলো করে আসে সেখানেও কিন্তু এই শর্তগুলো আর নাই, কিন্তু সেগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। জি, আমি এই প্রসঙ্গে হাসান তারেক সাহেবের কাছে জানতে চাইব, সাধারণ বীমা কর্পোরেশন এবং আমরাও আমাদের কোনো কোনো কোম্পানি আমরা বিদেশির সাথে ইন্স্যুরেন্স করে থাকি, তারা কিন্তু সাধারণ বীমা কর্পোরেশনের মতো এতগুলো শর্ত কিন্তু আরোপ করে না। তো সেক্ষেত্রে আমরা যত সহজে করতে পারি, সাধারণ বীমা এত সহজে করতে পারছে না কেন? জি, আপনার এটা কিন্তু এখন আমাদের একটা মানে ইন্স্যুরেন্স একটা বার্নিং ইস্যু। সাধারণ বীমা কিছু কিছু অযাচিত কিছু জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো তারা কিন্তু আমাদের সাথে ব্যবহারটা করছে লাইক উই আর মানে তাদের প্রভু এবং মাস্টার এবং স্লেভের মতো, মানে তারা অথরিটির মতো, বাট দে আর নট আওয়ার অথরিটি। এবং তারা কিন্তু আমি কিন্তু তাদের ক্লায়েন্ট। ইয়েস, আমি যদি আজকে আমি মোকাররম সাহেব যদি না থাকি তাহলে ওনারা কি দিয়ে ব্যবসা করবেন? করতে পারবে না। এখন আমার যেটা প্রশ্ন সাধারণ বীমার মানে কর্তৃপক্ষের কাছে আমাদের একটা প্রশ্ন ছিল যে আপনি বিগত প্রায় আপনার 30 বছর বা 32 বছর এমনও আছে আরও বেশি সময় ধরে ইন্স্যুরেন্সের যে অ্যারেঞ্জমেন্টগুলি বিভিন্ন কোম্পানির সাথে ওনারা করছে, সেটার ক্ষেত্রে যে ক্লেম সেটেলমেন্টের ইস্যুটা, ক্লেম সেটেলমেন্ট কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা অ্যাপ্রুভাল দিচ্ছে না, আবার ওনারা আমাদের কাছে রিইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম পাবে সেটার জন্য চাপ দিচ্ছে। কিন্তু এটা আজকে কেন? আপনি 10 বছর পরে কেন চাপ দিচ্ছেন? আপনি প্রথম থেকে কেন চাপ দিলেন না? আপনি এটাকে কেন রেগুলারাইজ করলেন না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি 15 সালের বা 16 সালের যদি কোনো অগ্নিকাণ্ড হয়ে থাকে, সেটার এখন আপনি ফাইল যখন মুভ করবেন সাধারণ বীমা, তখন বলেন যে ওইটা অডিট রিপোর্ট কোথায়? আপনি কি 10 বছর পরে অডিট রিপোর্টের কথা মনে হলো কেন? তাহলে আপনার যে চেকলিস্ট, এই চেকলিস্টে কি আপনি কি সেটা কি আগে মনে করতে পারেন নাই? এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ইন্টিমেটেড ক্লেম পাঠাই সাধারণ বীমাতে, তখন কিন্তু সাধারণ বীমা কিন্তু ইন্টিমেটেড ক্লেমের উপর এলপিসি চার্জ করে। ইয়েস, এটা আমি খুব অবাক, এবং মোকাররম ভাই আমার সাথে একমত হবেন অবশ্যই, যে এলপিসি চার্জ তখনই করবেন আপনি যখন আমার ক্লেমটা অ্যাপ্রুভ হবে। এই ব্যাপারে আমি একটু আপনার সাথে যোগ করি। দুঃখজনক সত্য, আমার একটা ক্লেমের ব্যাপার আমি বলতে বাধ্য এখানে, যেহেতু সাধারণ বীমাকে আমি একটা অভিযোগ দিয়েছি। সেটি হলেই 2017 সালে আমার দাবিটা উত্থাপিত হয়েছে। 2018 সালে 19 সালে আমরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছি সাধারণ বীমা কর্পোরেশনকে। এবং যেহেতু আইডিআরের নির্দেশনা আছে যদি ফাইনাল রিপোর্ট হয়ে যায় 90 দিনের ভিতরে ক্লেমটা সেটেল করার জন্য, একদিকে হলো পার্টির চাপ, আরেকদিকে হলো আইডিআরের নির্দেশনা। সে অনুযায়ী আমরা পার্টিকে অলরেডি নিজের থেকে আমরা টাকাটা দিয়ে দিয়েছি, পে করেছি। কিন্তু আশ্চর্যজনক সত্য 2024 ডিসেম্বরের লাস্টে এসে সাধারণ বীমা কর্পোরেশন কোনো কিছু না বলে শুধু একটা লাইনে লিখে দিল, আপনাদের এই দাবিটা বিবেচনা করা গেল না। অথচ এই একই দাবির পিছনে এলপিসি তারা কেটে নিয়েছে। এটার কারণ একটাই, যে যেহেতু তারা একক মালিকানাধীন মনোপলি, শেষ শুধু তা না, তারা এবার আরও যেটা করেছে, তারা এইভাবে পর্যন্ত কথা বলেছে যে আপনারা যদি ইন্স্যুরেন্স আমাদের সাথে করতে না চান আপনারা বাইরে করুন, কিন্তু আপনাদের টাকা আমাদের, কিন্তু রাষ্ট্রীয় আইন আমি 50% উপরে বাইরে ইন্স্যুরেন্স করতে পারবো না। জি জি, ধন্যবাদ। এখানে আমি একটু যোগ করি যে এটা আপনার তারা কি রাষ্ট্রীয় একটা সংস্থা হয়ে তারা কি সরকারকে ডিপ্রাইভ করতে পারে কিনা, এটা আমার প্রশ্ন। না, এটা পারে না, কারণ অবশ্যই পারে না। যদি আমরা সবাই যদি বাইরে চলে যাই তাহলে দেশের টাকা কিন্তু থাকলো না, দেশে টাকা থাকলো না। এটা এই জিনিসটা আমরা মনে করি তাদের একটা অযাচিত। জি, অবশ্যই পারে না। আমি জনাব হাসান তারেক সাহেবের কাছে আবারও জানতে চাইব যে আমরা বিদেশে আমরা রিইন্স্যুরেন্স করি এবং সাধারণ বীমা কর্পোরেশনও করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য লয়েডস এবং টাইজার বাংলাদেশে কোনো রিইন্স্যুরেন্স ব্যবসা ওরা গ্রহণ করে না। এটা কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। কিন্তু আমি একটা কথা আমি একটু দ্বিমত পোষণ করছি। লয়েডস এবং টাইজার হচ্ছে একটা আন্তর্জাতিক মানের রিইন্স্যুরেন্স ব্রোকার, লয়েডস একটা ফ্রন্টিয়ার রিইন্স্যুরেন্স কোম্পানি।
কিন্তু লয়ার্স যেটা করে আমার জানা মতে, লয়ার্স কিন্তু আমাদের দেশে ওই আমাদের যে ব্যাপক আমরা ইন্স্যুরেন্স করি এটার সাথে তারা অতটাই আনা, তাদের হচ্ছে বড় বড় এভিয়েশন, মেরিন হাল, তারপরে পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে তারা বেশি কাজ করে। কিন্তু এই বিমাগুলোর চাহিদা কিন্তু আমাদের দেশে অতটা আমাদের বিমা কোম্পানিগুলো করে না, দেখি তাদের কার্যক্রমটা কম মনে হয়। এবং টাইজার কিন্তু এই যে এভিয়েশন ইন্স্যুরেন্সটা নিয়ে তারা বাংলাদেশে কাজ করছে। তারা কিন্তু বড় বড় পাওয়ার প্ল্যান্টের কোটেশন আমরা কিন্তু টাইজার থেকে নিচ্ছি বর্তমানে। এবং টাইজার কিন্তু বর্তমানে তাদের একটা বিশেষ করে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এবং এভিয়েশনের ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ সেবাগুলো দিয়ে ভূমিকা রাখছে। তো একেবারে যে নাই তাই না, তবে আমাদের যেটা চোখে পড়ছে না এই কারণে যে তাদের বড় বড় প্রজেক্টের ইন্স্যুরেন্সগুলো ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি করছে না, যার ফলে এই তাদের অংশগ্রহণটা অতটা ফোকাসটা কম। না, আরেকটু বিষয় আছে সেটা বলি। আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার একেবারে একটা প্রকাশ্য মিটিংয়ে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি এবং সকল পর্যায়ের কূটনীতিবৃন্দ ছিলেন, সেখানে বলেছেন যে বাংলাদেশের ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে কারখানা আগুন লাগিয়ে পুড়ে দেয়। এই কারণেও ফরেন রিইন্স্যুরাররা আমাদের এখানে ব্যবসা করতে অনাগ্রহ প্রকাশ করেছে। হ্যাঁ, এবং জি, এটা আমরা আরো সামনে আলাপ করে নেব ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে জনাব মোকাররম দস্তগীর স্যারের কাছে জানতে চাইব, আমরা তো আপনি আগের কোম্পানি, এখন কোম্পানি বা আমরা বিদেশে রিইন্স্যুরেন্স করে থাকি। তা আমরা বিদেশে যেসব কোম্পানির সাথে রিইন্স্যুরেন্স করছি তাদের মান সম্পর্কে আপনি একটু মন্তব্য করবেন। সে মন্তব্যটা শুনবো আমরা আরেকটা ব্রেকের পরে। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব কাজী মোকাররম দস্তগীর স্যারের কাছে যে আমরা যারা ফরেন রিইন্স্যুরারদের কাছে রিইন্স্যুরেন্স করে থাকি তাদের মান সম্পর্কে একটু বলবেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়াল বাহিরের আমাদের দেশে গত 2-4 বছর আগেও 7টা রিইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে রিইন্স্যুরেন্স কাজ করে যেত। বর্তমানে এটা কমতে কমতে 2টাতে এসে ঠেকছে। সেই জন্য এটার কতগুলো কারণ আছে। একদিকে কারণ তারা মনে করে যে আমাদের দেশে মার্কেটটা খুব ছোটো এবং ইন্স্যুরেন্সগুলো ছোট ছোট, যার জন্য তারা এখানে কাজ করে ঠিক যে প্রফিট পাওয়ার কথা সেটা লাভ করতে পারে না। দ্বিতীয়ত তারা মনে করে, যেটা আপনি একটু আগে বলছিলেন, যে একটা বিমা দিবসে প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যে আমাদের যারা ইন্স্যুরেন্স করে তারা সাধারণত ভুয়া হয়তো ক্লেম করে, অতিরিক্ত দাবি আদায় করে নেয়। এইসব প্রচারের কারণে এবং আমাদের দেশের জন্য একটা খারাপ মানে এটা আমাদের এই যে এক্সাম্পল সৃষ্টি হয়েছে, যার জন্য তারা অনেকে চলে গেছেন। 2টা কোম্পানি আছে, আর এখনো যারা আছে তারা সেটাই বলছি 2টা কোম্পানি আছে। সাধারণত আমাদের ক্রেডিট রেটিং নির্ধারণ করে যে একটা প্রতিষ্ঠান কতটুকু স্ট্রং, তার যে বিমার দাবি পরিশোধে কতটুকু তা সক্ষম। দুর্ভাগ্যজনক সত্য, ক্রেডিট রেটিংয়ে AAA আছে, তারপরে AA++ আছে, BBB আছে, তারপরে BBB+ আছে, BB+ আছে, এবং তারপরে আছে BCD। আমাদের আইডিআরের নির্দেশনা অনুযায়ী সি আর ডি যেহেতু এদের কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা নয়, তাদের সাথে ইন্স্যুর করা যাবে না। তাহলে আমাদের আর বাকি থাকলো B+ আর B। তো শুধুমাত্র 2টা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশের ইন্স্যুরেন্সের কাজগুলো করে থাকে, এরা B ক্লাস মানের। সুতরাং আমরা যেটা মনে করি, আমাদের দেশে যেগুলো বাইরের ইন্স্যুরার আছে ইন্স্যুরেন্স করে, তারা খুব বেশি একটা ভালো মানের, যা আমি ঠিক এটা বলবো না। সাধারণ বীমা কর্পোরেশন আমাদের রিইন্স্যুরেন্সের এগেনস্টে যেভাবে বিমা দাবি পরিশোধ করা উচিত, সে ভূমিকা যারা যেটা করছে, এটাকে আপনি যথাযথ মনে করেন কিনা? অবশ্যই না। এবং আমরা এটা নিয়ে আমরা 46টা নন লাইফ কোম্পানি বাংলাদেশের মার্কেটে বিরাজমান,
কিন্তু আমাদের 46টা কোম্পানির কেউই এটা নিয়ে সন্তুষ্ট না তাদের ইয়েতে, কারণ এইটা কিন্তু আপনার আনপ্রফেশনাল বিহেভিয়ার আমি মনে করি। কারণ যথাযথ নিয়মে যদি আপনি রিইন্স্যুরেন্স আমরা করে থাকি, যথাযথ নিয়মে আপনি টাইম পিরিয়ড অনুযায়ী আপনি আমাকে ক্লেম সেটেলমেন্ট দিয়ে দেন, আমি আপনাকে রিইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে দিচ্ছি, এটাকে আপনি রেগুলারাইজ করার জন্য কিন্তু সাধারণ বিমারই উচিত ছিল অগ্রগামী হয়ে কাজটা করে ফেলা। আচ্ছা, মোট কথা আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেউ সাধারণ বীমা কর্পোরেশনের বীমা দাবি পরিশোধের যে ভূমিকা, তাতে আমরা কেউ সন্তুষ্ট নই। আমি একেবারে শেষ পর্যায়ে জনাব মোকাররম দস্তগীর স্যারের কাছে জানতে চাইব, বেসরকারি পুনর্বীমা কোম্পানি গঠন অথবা রিইন্স্যুরেন্স পুল গঠনে আমাদের অথরিটি আইডিআর-এর কী কী ভূমিকা থাকা উচিত? সুন্দর প্রশ্ন। অবশ্যই রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা কোম্পানি গঠন করতে গেলে আইডিআর-এর মূল ভূমিকা পালন করতে হবে, এবং তাদের অনুমোদন ছাড়া রিইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে গঠন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আইডিআর-এর প্রয়োজন যেটা হবে, রিইন্স্যুরেন্স কোম্পানি গঠন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা পরিপূর্ণ করে তোলা, এবং যারা রিইন্স্যুরেন্স কোম্পানি গঠন করার মতো ক্যাপিটাল আছে এই ধরনের লোকদেরকে নিয়ে আইডিআর একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে এই দেশের সাধারণ কর্পোরেশনের দিকে শুধু তাকিয়ে না থেকে অন্তত আরেকটা রিইন্স্যুরেন্স কোম্পানি অথবা বেসরকারিভাবে অথবা পুল গঠন করে যাতে এটা ভাগ করে নেওয়া যায়। তাহলে সাধারণ কর্পোরেশন আমাদের উপরে যেই প্রভাবটা এখন চালিয়ে যাচ্ছে, যেই প্রবলেমটা আমি ইদানিং পড়লাম আমরা, এটা কিছুটা কমে আসবো, এবং এই ক্ষেত্রে বেসরকারি বীমা কোম্পানিগুলো যেমন উপকৃত হবে তেমনি উপকৃত হবে আমাদের মূল্যবান গ্রাহকেরা, কারণ তারা তাদের দাবিগুলো সময়মতো পায় না শুধু এই কারণে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের নিকট থেকে আমরা আজকে তথ্যবহুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে লাগবে এমন কিছু পরামর্শ আপনারা দিয়েছেন। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করব সাধারণ কর্পোরেশন অন্যান্য যাদের কথা বলেছি তারা সুন্দর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের প্রবলেমগুলো সলভ করবে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় উঠে এসেছে যে পুনর্বীমা চুক্তির ক্ষেত্রে সাধারণ বীমা কর্পোরেশনের একচেটিয়া মনোভাবের কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যার সমাধান হিসেবে বেসরকারি খাতে পুনর্বীমা কোম্পানি বা পুনর্বীমা পুল গড়ে তোলা পরিস্থিতি ও সময়ের দাবি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের ইতিবাচক পদক্ষেপ কামনা করছি। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এ জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।